নমস্কার বন্ধুরা, আমার নাম সুমিত চ্যাটার্জি। আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পর্যায় সারণীর আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব পর্যায় সারণীর বিভিন্ন ধর্ম নিয়ে। পর্যায় সারণীর বিভিন্ন ধর্ম নিয়ে জানার আগে আমাদেরকে যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে, আগে আমরা পড়েছিলাম যে এটাকে যদি আমি একটা পরমাণু ধরি এবং এই পরমাণুর ভেতরে যদি এটাকে আমি নিউক্লিয়াস বলি, এই নিউক্লিয়াসের ভেতরে কি থাকবে না, নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দ্বারা তৈরি। এছাড়াও মেসন, পজিট্রন ইত্যাদি থাকতে পারে এবং বেশিরভাগটা প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি। তো পর্যায় সারণীর নিউক্লিয়াসের চারিদিকে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে কিছু কাল্পনিক কক্ষপথ থাকে, হাইপোথেটিক্যাল কিছু কক্ষপথ থাকে। সেই হাইপোথেটিক্যাল কক্ষপথে ঘোরাফেরা করে ইলেকট্রনগুলি। একই সংখ্যক, যে সংখ্যক প্রোটন নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করবে, সেই সমসংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঘুরতে থাকবে। ঠিক প্রোটনের চার্জ কি হয়, প্রোটনের আধান পজিটিভ, ধনাত্মক হয়, প্লাস হয়। যেটা ইলেকট্রনের আধান কি হয়, ইলেকট্রনের আধান হয় নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক। নিউট্রনের আধান কি হয়, এই তিনটে হলো একটা পরমাণুর মেন তিনটে জিনিস। প্রসম, নিউট্রাল, যেটা নিউট্রাল প্রসম হয়, পজিটিভও নয়, ধনাত্মকও নয়, নেগেটিভও নয়, ঋণাত্মকও নয়, নিউট্রাল হয়। এই তিনটেই হচ্ছে একটা পরমাণুর প্রধান উপাদান। তো এই নিউক্লিয়াসের ভেতর কি আছে, ধনাত্মক আধান অবস্থান করে আছে। ইলেকট্রনের আধান কি, নেগেটিভ, ঋণাত্মক। অর্থাৎ নিউক্লিয়াসের চারিপাশে বাইরে যে কক্ষপথগুলি আছে, সেই কক্ষপথে অবস্থান করে আছে কি না, ইলেকট্রন, যার আধান হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা যদি বিভিন্ন ধর্মকে লক্ষ্য করি, আমরা পর্যায় সারণীতে বিভিন্ন যে মৌলগুলো ছিল, যেমন যদি আমি বলি মৌলগুলোর কথা, তাহলে প্রথমে আমরা কি পড়েছিলাম, হাইড্রোজেন, মানে প্রথম শ্রেণীতে অবস্থান করে আছে কারা, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দ্বিতীয় শ্রেণীতে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তৃতীয় শ্রেণীতে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, এগুলো ল্যান্থানাইডস আছে, তারপর অ্যাক্টিনাইডস আছে। চতুর্থতে টাইটানিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম, রাদারফোর্ডিয়াম। এরকম বিভিন্ন ধরনের আছে। সেরকম আমরা পর্যায় সারণী কিভাবে পড়তে হবে সেভাবে আমরা আগের দিন জেনেছি। তো এর যে ধর্মগুলো আছে, এর বিভিন্ন ধর্ম আছে। এই বোরনের একটা নির্দিষ্ট ধর্ম আছে। তো সেই ধর্মগুলোর মধ্যে আমরা আগের দিন পড়েছিলাম যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম তো বুঝেছি, কিন্তু রাসায়নিক ধর্মটা কি না, এই বোরন বা এই কার্বন বা নাইট্রোজেন বা অ্যালুমিনিয়াম বা সিলিকন বা বলতে পারো যে এই ম্যাগনেসিয়াম, এদের কিছু রাসায়নিক ধর্ম আছে। যেমন হচ্ছে পারমাণবিক আকার, যেমন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, ধাতব ধর্ম, আয়নাইজেশন এনার্জি অর্থাৎ আয়নন বিভব। এগুলো সম্পর্কে আমরা জানবো। এগুলো হচ্ছে প্রত্যেকটাই রাসায়নিক ধর্ম। এই রাসায়নিক ধর্মগুলোকে জানতে গেলে তার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ।
পরমাণুর আকার বা ব্যাসার্ধ। অনেক সময় একে কি বলা হয়, অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ। অ্যাটমিক রেডিয়াস। এই পরমাণুর ব্যাসার্ধ বা আকার কি হয় না, আমরা এই একটা সিস্টেম শিখব। এটা হচ্ছে শ্রেণী বরাবর, এই পর্যায় বরাবর, এবং এটা হচ্ছে শ্রেণী বরাবর। পর্যায় বরাবর, এটা হচ্ছে শ্রেণী বরাবর। যদি এটাকে আমি বলি পিরিয়ড আর এটাকে গ্রুপ, তাহলে এই পর্যায় বরাবর, অর্থাৎ যদি আমি এইভাবে দেখি পর্যায় সারণী, তাহলে এইটা তো পর্যায় বরাবর। যদি হাইড্রোজেনকে দেখি, হাইড্রোজেন থেকে যদি আমরা সোজা চলে যাই হিলিয়ামে, তাহলে এই পর্যায়টাতে, প্রথম পর্যায়টাতে কি অবস্থান করে আছে? দুটো পরমাণু। যদি আমরা পরবর্তীতে চলে যাই লিথিয়াম, দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তাহলে এগুলোতে আমরা কি দেখতে পাবো না, এগুলো প্রত্যেকটাই কি দ্বিতীয় পর্যায়ে অবস্থান করে আছে। যদি আমরা এখানে দেখি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এইভাবে যদি দেখি, তাহলে এগুলো প্রত্যেকটাই তৃতীয় পর্যায়ে। তাহলে এই যে টোটাল দেখছি রো বরাবর, এই রোটা কি পর্যায় বরাবর। এবং যখনই কলাম বরাবর দেখবো, যখনই এটা দেখবো, তখনই শ্রেণী বরাবর বা গ্রুপ বরাবর। তাহলে এই যে পর্যায় বরাবর কি পরিবর্তনটা হয় সেটা দেখব না। পর্যায় বরাবর পারমাণবিক আকার, পারমাণবিক আকার পর্যায় বরাবর হ্রাস পেতে থাকে। হ্রাস পেতে থাকে মানে বাম দিক থেকে ডান দিক, যত বাম দিক থেকে ডান দিকে যাব, যত বাম দিক থেকে ডান দিকে যাব, বাম দিক থেকে ডান দিক মানে এই যে পর্যায় বরাবর যত বাম দিক থেকে, লেফট হ্যান্ড সাইড থেকে যত আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে যাব, যত আমরা ডান দিকে যাব, তত কি পরিবর্তন আসবে? তত পারমাণবিক আকার হ্রাস পাবে। কেন? কারণ এই যে পরমাণুর ভেতরে কি আছে না, ধনাত্মক চার্জ বিশিষ্ট, ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন উপস্থিত আছে। সেই সমসংখ্যক প্রোটন উপস্থিত যেটা আছে নিউক্লিয়াসের ভেতর, সেই সমসংখ্যক ইলেকট্রন কোথায় উপস্থিত থাকবে? অর্থাৎ যদি আমি পর্যায় সারণী দেখি, তাহলে এখানে আমি বলতে পারবো যে এই পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তত পারমাণবিক সংখ্যা বাড়তে থাকছে। যেমন যদি দেখতে পাই, এখানে লেখা আছে, এখানে লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9। এখানে যদি দেখি আমি ক্যালসিয়ামের 19, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20, স্ক্যান্ডিয়ামের 21, টাইটানিয়ামের 22, ভ্যানাডিয়ামের 23। যদি আমরা এইভাবে দেখতে যাই, পারমাণবিক সংখ্যা বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতর প্রোটন সংখ্যা বাড়ছে, অর্থাৎ পরমাণুর যে কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনগুলি তার সংখ্যা বাড়ছে। তাহলে যদি পরমাণুর ভেতরে প্রোটন সংখ্যা বাড়তে থাকে, তাহলে ধনাত্মক চার্জ বাড়ছে। তাহলে ধনাত্মক চার্জ যদি বাড়ে, তাহলে পরমাণুর বাইরে ইলেকট্রন সংখ্যাও তো প্রোটন সংখ্যা সমান, তাই নেগেটিভ চার্জও বাড়ছে, ঋণাত্মক চার্জও বাড়ছে, ঋণাত্মক যে আধানটা আছে সেটা বাড়ছে। তাহলে পরমাণুর বাইরে, এই পরমাণুর বাইরে আমি যদি এখানে দেখি, এই নিউক্লিয়াসের বাইরে, এই নিউক্লিয়াসের বাইরে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে ভেতরে নিউক্লিয়াসের ভেতরে কটা প্রোটন আছে? দুটো প্রোটন আছে। তাহলে টানবে তো নেগেটিভ চার্জ, তো পজিটিভ চার্জ তো নেগেটিভ চার্জকে টানবে। ঋণাত্মক আধান ধনাত্মক আধানকে, ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে আকর্ষণ করবে। তাহলে যত এই সংখ্যাটা বাড়তে থাকবে, তত আকর্ষণটা বাড়তে থাকবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে যত বাম দিক থেকে ডান দিকে যাব, তত আকর্ষণটা বাড়তে থাকবে, কারণ প্রোটন সংখ্যাও বাড়ছে নিউক্লিয়াসের ভেতরে, প্লাস ইলেকট্রন সংখ্যাও বাড়ছে। তাহলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুটোই যদি বাড়তে থাকে, তাহলে তার ক্ষেত্রে কি হবে না, যত বাড়বে তত নিউক্লিয়াসের দিকে সরে আসবে বাইরের পরিধিটা, পরমাণুর বাইরের পরিধিটা। তার মানে যদি আমি চিন্তা করি এইভাবে,
তাহলে আকর্ষণ করবে। এই নিউক্লিয়াসটা যত ইলেকট্রন বাড়বে তত এই দিকটা আকর্ষিত হয়ে ছোট হয়ে আসবে। তাহলে যত ইলেকট্রন সংখ্যা বাড়বে তত প্রোটন সংখ্যাও বাড়বে, এবং যত প্রোটন সংখ্যা বাড়বে তত ইলেকট্রন সংখ্যা বাড়বে। যত প্রোটন ইলেকট্রন সংখ্যা বাড়বে, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তত ইলেকট্রন সংখ্যা বাড়ছে, প্রোটন সংখ্যা বাড়ছে নিউক্লিয়াসের ভেতরে, অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা বাড়ছে, পরমাণু ক্রমাঙ্কটা বাড়ছে, অ্যাটমিক নাম্বারটা বাড়ছে। তো যত বাড়বে তত কি হবে, নিউক্লিয়াস ওই ইলেকট্রনটাকে টানবে, নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে, ঋণাত্মক আধানকে টানার চেষ্টা করবে। তত কি হবে, পারমাণবিক আকারটা হ্রাস পেতে থাকবে। যখনই আমরা পর্যায় বরাবর জেনে যাব যে পারমাণবিক আকার হ্রাস পেতে থাকবে, তখনই কি দেখব, উল্টোটা ঠিক হবে। এইদিকে কি হবে, শ্রেণী বরাবর, পর্যায় বরাবর তো বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক আকার হ্রাস পেয়েছে, তাহলে এইখানে কি হবে, পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। পারমাণবিক আকার বৃদ্ধি পাবে ওপর থেকে নিচে। কিভাবে বৃদ্ধি পাবে, যদি আমরা লজিক্যালি যাই, তাহলে দেখো হাইড্রোজেনের হচ্ছে 1, লিথিয়ামের 3, তাহলে দুটো ইলেকট্রন বেড়ে গেছে। দুটো ইলেকট্রন বেড়ে যাওয়ার সাথে সাথে এটা দেখো, এটা 1 নম্বর পর্যায়ে উপস্থিত, এটা দেখো 2 নম্বর পর্যায়ে উপস্থিত। তাহলে পর্যায় সংখ্যা যখন শ্রেণী বরাবর নিচের দিকে নেমে আসছি, তখন কি হচ্ছে, একটা করে কক্ষপথ ঢুকছে। কারণ দেখো 1 থেকে 3 কি করে এলো, তার মানে নিশ্চয়ই দুটো ইলেকট্রন থাকার জন্য একটা কক্ষপথ ঢুকেছে। এই দুটো ইলেকট্রন থাকার জন্য, এখানে তো 3টে হয়ে গেছে, যদি আমি এটা দেখাই, এই দুটো ইলেকট্রন থাকার জন্য তো কক্ষপথ বেড়েছে। যখন এই দুটো ইলেকট্রন থাকার জন্য কক্ষপথ বাড়বে, তখনই কি হবে, কক্ষপথ বাড়লে পরমাণুর আকার বাড়তে থাকবে। তাহলে উপর থেকে নিচে যত হবে কক্ষপথ বাড়বে এবং ইলেকট্রন সংখ্যা বাড়বে, কক্ষপথ বাড়বে, প্লাস তাই পরমাণুর আকার বাড়তে থাকবে, পরমাণুর ব্যাসার্ধ বাড়তে থাকবে। তাহলে আমরা জেনারেল যেটা ফর্ম পেয়েছিলাম যে পারমাণবিক আকার শ্রেণী বরাবর বাড়তে থাকবে, যেটা আমরা এখান থেকে চিন্তা করেছিলাম যে পর্যায় বরাবর যদি হ্রাস পায় এখান থেকে বৃদ্ধি পাবে, তাহলে তাই পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। তাহলে যদি আমাকে এক্সাম্পল বলে, তাহলে আমি অবশ্যই বলবো যে এখানে যদি বলে লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে কার আকার বেশি, লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে কার আকার বেশি, লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে কার আকার বেশি বা ব্যাসার্ধ বেশি বা পারমাণবিক আকার বেশি, কার বলবো, সোডিয়াম, তাই তো। কেন সোডিয়ামের, কারণ লিথিয়ামের কত 3, সোডিয়ামের কত 11, 3 থেকে 11 আসছি মানে অষ্টক সূত্রের যে 8টা ইলেকট্রন আরো নিয়ে তবে শ্রেণীটা পরিবর্তন করছি, তবে পর্যায়টা পরিবর্তন করছি, শ্রেণী বরাবর নিচের দিকে নেমে আসছি। তাই 8টা যখন ইলেকট্রন নিয়ে নিয়েছি কি হবে, কক্ষপথ আর একটা নতুন এসেছে, তাহলে লিথিয়ামের থেকে তো এতে কক্ষপথ আর একটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, তাই ইলেকট্রন সংখ্যাও বেড়েছে এবং কক্ষপথ নতুন ঢুকেছে, তাই পারমাণবিক আকারটা বাড়তে থাকবে। এবার মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, কক্ষপথ বাড়লে নিউক্লিয়াসের টানটা কি থাকবে না, কাছের কক্ষপথের প্রতি নিউক্লিয়াসের টান যত বেশি থাকবে কাছের ইলেকট্রনের প্রতি, তত দূরের ইলেকট্রনের প্রতি কমতে থাকবে, দূরের ইলেকট্রনের প্রতি সেটা কমতে থাকবে। ওকে।